আমি রাফসান আহমেদ এই শহরের একটি মাঝারি মানের কর্পোরেট হাউসের অপারেশন ডিরেক্টর। বয়স ৩০ পেরিয়েছে, কিন্তু জীবন এখনও একটা নিরবধি যুদ্ধ। সময়ের গাঁথুনিতে আবদ্ধ হয়ে নিয়ম আর দায়িত্ব নিয়ে পথ চলাই আমার অভ্যাস। সকালটা ঠিক কেমন ছিল মনে নেই, হয়তো বৃষ্টির পরে ক্লান্ত রোদ পড়ছিল জানালায়, কিন্তু এই দিনটা আমি আজও ভুলিনি, কারণ ওই দিন আমার জীবনের ঝড় নেমে এসেছিল, ঠিক সেই মেয়েটার মতো ঝড় যার নাম মিমি রহমান। আমি অফিসে ঢোকার আগেই বাইরে হইচই শুনতে পেলাম। অভ্যর্থনার ডেস্কের পাশ দিয়ে হাঁটতে হাঁটতেই শুনলাম মেয়েলি একটা গর্জন। তুমি জানো আমি কে? আমি দাঁড়ালাম, ঘুরে দেখি লম্বা গোড়বর্ণের চোখে কালো চশমা পরা একটা মেয়ে দাঁড়িয়ে আছে, যেন সারা পৃথিবী তার সামনে মাথা নুয়ে থাকবে। তার কণ্ঠে অহংকার এমনভাবে গাঁথা যে কেউ শুনলেই বুঝে যাবে এই মেয়ে নিয়ম মানার জন্য আসেনি, নিয়ম বানানোর জন্য এসেছে। আমি মিমি রহমান, চেয়ারম্যান সাহেবের মেয়ে। সেই নামে আমার ইমেইল ফাইল এসেছিল। হ্যাঁ, চেয়ারম্যান সাহেব তার মেয়েকে কর্পোরেশন ওয়ার্কশপ ট্রেনিংয়ের জন্য পাঠাচ্ছিল, কিন্তু তিনি এটাও বলেছিলেন তার গোয়ার স্বভাবটা ভাঙবে কিনা দেখার দায়িত্ব তোমার। আমি সামনে এগিয়ে গেলাম, বললাম, এখানে চেঁচামেচি হচ্ছে কেন? কণ্ঠে যথাসম্ভব ঠান্ডা রাখলাম, কিন্তু চোখের ধারে মিমির প্রতিক্রিয়া খেয়াল করছিলাম। সে আমার দিকে ঘুরে তাকালো, আমার চোখে চোখ। 1 সেকেন্ড একদম নীরবতা, তারপর সে কেঁপে উঠল। না রাগে না, লজ্জায়, হয়তো অবজ্ঞায়। আপনি কে? রাফসান আহমেদ, আপনার বস। সে ঠোঁট চেপে ধরল, একটুও মাথা নোয়ালো না। আমাকে এখানে অপেক্ষা করতে বলা হয়েছে। আমি কেন অপেক্ষা করব? কারণ এখানে নিয়ম আছে এবং আপনি সবার মতোই নিয়মের অধীন। আপনার এই অহংকার আমার ভালো লাগছে না। আমি শান্ত গলায় উত্তর দিলাম, এটা অহংকার না, পেশাদারিত্ব। আর আপনি যদি সত্যিই কিছু শিখতে চান তবে কাল সকাল 9টায় ওয়ার্কশপের সময় মতো হাজির হবেন। সে আমাকে তাচ্ছিল্য ভরে একবার দেখে নিল, মুখ ঘুরিয়ে বেরিয়ে গেল অফিস থেকে। কিন্তু আমি জানতাম এই মেয়ে সহজে ছাড়বে না। ঝড়ের শুরু হয়েছে মাত্র। আমি জানতাম না যে সামনে আরও কতটা রাগ, তর্ক, চোখে চোখ আর অবহেলার খেলা অপেক্ষা করছে আমাদের জন্য। সকাল 8:55। আমি চায়ের কাপে শেষ চুমুক দিচ্ছি আর ঘড়ির কাঁটা দেখছি। মনে মনে ভাবছিলাম, আসবে তো? না, কারো আসার অপেক্ষা করার লোক আমি না। তবে মিমির মতো কেউ যদি নিয়ম ভাঙতে আসে, তাকে নিয়ম মানানো আমার দায়িত্বের মধ্যেই পড়ে। 9:07 সে এলো, দুলতে দুলতে হাই ফ্যাশনে, চোখে এখনও সানগ্লাস। মনে হচ্ছে যেন অফিসে নয়, কোনো কাটওয়াকের রিহার্সেলে এসেছে। সকাল 9টা মানে 9:07 নয়, মিস মিমি। আমার ঘড়িতে তো 9টা বাজছে এখনো। তাহলে আপনি কাল থেকে অফিস আপনার ঘড়ি নিয়ে না এসে আমাদের টাইম মেশিনে পাঞ্চ করে ঢুকবেন। এটা আপনার বাবার বাড়ি না, এটা একটা কোম্পানি। সে গা ছমছম করে তাকালো আমার দিকে, চোখে মুখে তীব্র বিরক্তি। আমি বুঝতে পারি তাকে কোনোদিন কেউ থামায়নি, আমি প্রথম। সে সোজা আমার ডেস্কে এসে ফাইল ছুঁড়ে দিল। আপনার ওয়ার্কশপ প্ল্যানিং এই ফাইলেই আছে। আপনি নিজে পড়ুন, আমাকে পড়ে শোনাবেন না। আমি গভীরভাবে তাকালাম ওর দিকে, একটা মুচকি হাসি দিয়ে বললাম, যদি কাজটা আপনি নিজেই করতে পারতেন তাহলে তো আজ আপনি এখানে আমার অধীনে থাকতেন না। ফাইলটা রেখে যান। আপনি টিমওয়ার্ক শিখতে এসেছেন, শো অফ করতে নয়। মিমির চোখে রাগ যেন ফুটে উঠল। সে ফুঁসে উঠে বলল, আমি এখানে শুধু আপনাকে সহ্য করার জন্য এসেছি না। আপনি বুঝে রাখুন, এই রাফসান সাহেব কিছুই বিশেষ না আমার জন্য। এই রাফসান সাহেবই আপনাকে শেখাবে কিভাবে নিজের অহংকার ভাঙতে হয়। আপনি যদি শিখতে না চান
তাহলে আপনি মুক্ত। সে চোখ সরিয়ে নিল, কিন্তু বুঝতে পারলাম সে চলে যাবে না। সে লড়তে চায়, আমাকে হারাতে চায়। 2 সপ্তাহ পর মিমি এখন রোজ আসে, সময় মতো না হোক কাছাকাছি সময়ে, কাজে অংশ নেয়, আবার ঝগড়াও করে। আমার সাথে প্রতি মিটিংয়ে তার ঝাড়ি খাওয়ার একটা স্পেশাল রুটিন তৈরি হয়ে গেছে। একদিন সে বলল, আপনি তো খুব রুড না? মেয়েদের সাথে এমন ব্যবহার কেউ করে? আমি কাজের জায়গায় নারী পুরুষ দেখি না, আমি পারফর্মার আর অপারফর্মার দেখি। সে ঠোঁট কামড়ে মুখ ঘুরিয়ে নেয়, কিন্তু চোখে মুখে একটা অদ্ভুত মিশ্র প্রতিক্রিয়া, রাগ, অবাক আর হয়তো সামান্য সম্মান। একদিন সন্ধ্যাবেলা অফিস প্রায় ফাঁকা, আমি একা ডেস্কে কাজ করছি। হঠাৎ দেখি মিমি কফির কাপ হাতে এলো। আমি অবাক হয়ে তাকালাম। সে বলল, শুনুন, আমি জানি আপনি আমাকে পছন্দ করেন না, আমিও আপনাকে একদমই সহ্য করতে পারি না, কিন্তু একটা কথা বলি, আপনি যদি আমার মতো কারোর সাথে চ্যালেঞ্জ নিতে পারেন তাহলে হয়তো আপনি একদম ফালতু না। আমি তো ফালতু কখনোই ছিলাম না মিমি, আপনি শুধু সেটা স্বীকার করতে শুরু করেছেন মাত্র। সে কিছুক্ষণ চুপ করে রইল, তারপর মুখে একটু হেসে বলল, চলুন আজকের কাজ শেষ করি, আমি আপনার ভুল ধরতে চাই আবার। তাতে তো আমি আগেই অভ্যস্ত হয়ে গেছি মিস অহংকার। আমরা দুজনেই হেসে ফেললাম। আমার মনে হলো সংঘর্ষটা এখন আর শুধুই রাগ নয়, এটা একটা অভ্যাস হয়ে উঠছে। প্রত্যেক দিন সকাল শুরু হয় একইভাবে, একটা ঘড়ির কাঁটার মতো নিয়মে চলে আমার জীবন। কিন্তু মিমি আসার পর থেকে এই নিয়মের ভেতরেও একটা এলোমেলো হাওয়া ঢুকে পড়েছে। সে আমার নিয়ম ভাঙে, কথা কাটাকাটি করে, আর তবুও প্রতিদিন সেই চেয়ারে এসে বসে। আমি যতই নির্লিপ্ত থাকতে চাই সে ততই আমায় জড়িয়ে ফেলে এক অদ্ভুত টানাপোড়েনের খেলায়। ট্রেনিং প্রজেক্ট চলছিল, বড় ক্লায়েন্টদের সামনে প্রেজেন্টেশন। আমি টিমের দায়িত্ব দিয়েছিলাম, আর মিমি ছিল সেই টিমের সেকেন্ড লিড। আমি স্পষ্ট বলেছিলাম ডকুমেন্টেশন চেক করে দেবে, ক্লায়েন্টের সামনে যেন ভুল না যায়। কিন্তু সে তখন মিটিংয়ের আগ মুহূর্তে বলল, আমি এই প্রজেক্টের জন্য আলাদা প্রেজেন্টেশন বানিয়েছি, এটা আমার নিজস্ব কনসেপ্ট, আপনি দেখবেন না আগে, সরাসরি মিটিংয়ে রিভিল হবে। নিয়ম ভেঙে ক্লায়েন্টের সামনে নতুন কিছু দেখালে সেটা অ্যাডভেঞ্চার নয়, দায়িত্বজ্ঞানহীনতা। অ্যাডভেঞ্চার না করলে শিখবো কিভাবে? আমার ভেতরে তখন কিছুটা কৌতূহল, কিছুটা রাগ। তবুও আমি রাজি হলাম। ভাবলাম শিখতে দিতে হবে, হয়তো ধাক্কা খেলে বুঝবে। ক্লায়েন্টদের সামনে মিমির প্রেজেন্টেশনে এমন একটা চার্ট চলে গেল যেখানে প্রতিযোগী কোম্পানির নাম ঢুকে পড়েছে, আমাদের নাম বাদ দিয়ে। পুরো বোর্ডরুমে হাসাহাসি শুরু হয়ে গেল। আমি মাথা নিচু করলাম না, কারণ আমি বস, কিন্তু ভেতরটা জ্বলে উঠল। সেই মিটিং শেষ করে সবাই বেরিয়ে গেল। আমি মিমির দিকে তাকালাম। সে মুখ নিচু করে দাঁড়িয়েছিল। আমি ঠান্ডা গলায় বললাম, এটাই যদি হয় অ্যাডভেঞ্চার, তাহলে আপনি আমার টিমে থাকার যোগ্যতা হারিয়েছেন। সে ফোপাতে লাগলো, তারপর বলল, আপনি এত রূঢ় হতে পারেন? ছোট্ট একটা ভুল। ছোট ভুল? এটা তোমার অহংকারের ফল। তুমি ভাবো তুমি সবার চেয়ে স্মার্ট, আর আজ তুমি আমাকে অপমান করেছো, পুরো টিমকেও। আমি আজ থেকে তোমাকে ট্রেনিং থেকে সরিয়ে দিচ্ছি। আপনি আজ যা করলেন একদিন আপনারই আফসোস হবে, আমি গিয়ে বোর্ড মেম্বারদের বলে দেব। তোমার ক্ষমতা থাকলে করো, আমি আজও যা বলছি পেশাদার জায়গা থেকেই বলছি। সে অফিস থেকে বেরিয়ে গেল, আর আমি জানালার পাশে দাঁড়িয়ে অনেকক্ষণ তাকিয়ে রইলাম। ভেতরে একটা তীব্র ঝড় চলছিল, কিন্তু আমি সেটা দেখালাম না। সেদিন রাতে অফিসে আর কাউকে না জানিয়ে আমি অনেকক্ষণ একা ছিলাম। ভাবছিলাম আমি কি অতিরিক্ত কঠিন হয়ে যাচ্ছি, অথচ এই মেয়েটা যে সবসময় আমার ওপর চড়াও হয়, আমার চোখে চোখ রাখে, অহংকার করে, অথচ দিনের শেষে সেই একমাত্র মানুষ যার মুখের রাগ এখন আমার অভ্যাস হয়ে গেছে। কিন্তু অভ্যাসের সবই কি ভালো? আমি জানতাম না,
এই দূরত্বই কিভাবে আমাদের সম্পর্কের মোড় ঘুরিয়ে দেবে। অফিসে এখন কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে। মানুষের অভাব নেই, শব্দের অভাবও নেই, তবুও যেন কোনো অনুপস্থিতি আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। মিমি আসছে না আজ 3 দিন, না ফোন করেছে না মেসেজ। কিন্তু আমি করেছি? না, আমি তো রাফসান আহমেদ, কারো পেছনে ঘুরতে যাই না। তবুও প্রতিদিন সকাল 9টায় আমি তাকাই দরজার দিকে, সে আসছে কি না। আমি নিজেকে বোঝাই, না, এটা শুধু একটা ফর্মাল ইন্টার্ন ছিল, চলে গেছে, শেষ, এত ভাবার কিছু নেই। কিন্তু অজান্তেই কফির কাপ ঠোঁটে তুলতেই মনে পড়ে ওর ঠোঁট বাঁকানো হাসি, সেই ঝাড়ি দেওয়া গলা। আপনি এত সিরিয়াস কেন বলেন তো? 4 দিন পর অফিসের ছাদে চুপচাপ দাঁড়িয়েছিলাম। চারিদিকে কাচের জানালা দিয়ে ঝকঝকে শহরটা দেখা যায়। এই শহর আমার নিজের, অথচ এখন কেন যেন অপরিচিত লাগছে, কেমন নিঃসঙ্গ। হঠাৎ পেছনে কারো পায়ের শব্দ। ঘুরে দেখি মিমি শাড়ি পরে এসেছে। চোখে চোখ পড়তেই বুঝলাম অনেক অভিমান জমে আছে তার চোখে, তবুও মুখটা ঠান্ডা রাখার চেষ্টা করছে। চোখে মুখে চমক নিয়ে তাকাচ্ছেন কেন? আপনি তো বলেছিলেন ট্রেনিং থেকে সরিয়ে দিলেন। তুমি আসবে বলিনি, কিন্তু এসেছ, তার মানে তুমি নিজেই বুঝছো শেখার অনেক কিছু বাকি। শেখার ইচ্ছে ছিল, কিন্তু আপনি যে অপমান করলেন ক্লায়েন্টদের সামনেও সবার সামনেও, একটুও ভেবে দেখেননি আমি আসলে চাইছিলাম আপনাকে ইমপ্রেস করতে। আমি স্তব্ধ। সেই চেনা আত্মবিশ্বাসী মিমি আজ একটু ভাঙ্গার কণ্ঠে বলল, আপনার কাছে শুধু আমি অহংকারী হয়তো, কিন্তু আপনার একটুখানি প্রশংসার জন্যে আমি অনেক চেষ্টা করছিলাম। মিমি, আমি তোমাকে শুধু অহংকারী বলিনি, আমি বলেছিলাম তুমি দায়িত্বহীন হয়েছিলে। কিন্তু আমি জানি তুমি অসম্ভব মেধাবী। আমি শুধু তোমার অহংকারটাকে ভাঙতে চেয়েছিলাম, যাতে তুমি নিজেকে আরও বেশি চিনতে পারো। সে চুপ করে রইল, আমিও চুপ। তবুও শব্দহীন এক কথোপকথন চলছিল আমাদের মাঝে। হঠাৎ সে বলল, আমি যখন অফিসে ছিলাম না, আপনি কি একটুও মিস করেননি? আমি তাকালাম তার চোখে, কণ্ঠে কোনো আবেগ না লুকিয়ে বললাম, প্রতিদিন সকালে দরজার দিকে তাকিয়ে থাকতাম, কারণ আমি অভ্যস্ত হয়ে গেছি তোমার ঝাড়ি খেতে, তোমার রাগ দেখতে। আর ওই অভ্যাসটাই আজকাল খুব কষ্ট দেয়। তাহলে আমি কি আবার ফিরতে পারি? ফিরে এসো, কিন্তু এবার তুমি আমার অধীনে ট্রেনি না, তুমি আমার সহকর্মী, আমার টিমমেট। টিমমেট? আপনি তো চান সবাই নিয়মে থাকুক, আমি তো এখনো নিয়ম মানি না। তোমার মতো মেয়েরা নিয়ম বানাতে পারে, যদি সেই নিয়মে দায়িত্ব থাকে, অহংকার না। সে এবার একটুখানি হাসল, খুব মিষ্টি করে। সে প্রথম মনে হলো এই মেয়েটা শুধু আমার বসের মেয়ে না, এই মেয়েটা আমার জীবনে ঝড় হয়ে এসেছিল, আর এখন ধীরে ধীরে ঠাঁই নিচ্ছে ঘরে। এখন মিমি নিয়মিত কাজ করে, সময় মতো আসে, টিমে একদম সক্রিয়। কিন্তু মজার ব্যাপার হলো আমাদের ঝগড়া এখনও চলে, তবে সেটা আর আগের মতো তিক্ত নয়, এখন সেটা খুনসুটি হয়ে গেছে। এক দুপুরে মিমি আমার ডেস্কে এসে বলল, এই রিপোর্টটা আপনি ঠিক করেছেন? হ্যাঁ, কেন, কোনো সমস্যা? না মানে ভুল না থাকলে তো আপনি হতেন মানুষ নয়, ম্যাজিক। তুমি ম্যাজিকেই বিশ্বাস করো, নাকি আমার প্রতি আগ্রহটা দিন দিন বেড়ে যাচ্ছে? আপনার আত্মবিশ্বাসী একদিন বিপদ বয়ে আনবে। বিপদ আসলেও যদি তোমার মতো কেউ পাশে থাকে তাহলে মেনে নেব। তার মুখ লাল হয়ে উঠল, রাগে না লজ্জায়। তবে ও কিছু না বলে ফিরে গেল। এর পরের দিন মিমি হঠাৎ খুব চুপচাপ, না ঝগড়া করে, না কোনো মিটিংয়ে মন্তব্য, কোনো কারণ ছাড়াই যেন মুখটা গোমড়া করে রেখেছে। আমি কয়েকবার জিজ্ঞেস করলাম, সব ঠিক আছে? সব ঠিক আছে, আপনি বরং আপনার পেশা দায়িত্ব নিয়ে থাকুন। আমি অবাক, এই টোনটা নতুন না, কিন্তু আজকের আচরণটা অচেনা। আমি আর চাপ দিলাম না, ভাবলাম হয়তো মুড অফ। কিন্তু সন্ধ্যাবেলা রিসিপশন থেকে একটা গুজব কানে এলো।
রাফসান স্যারের এক্স গার্লফ্রেন্ড নাকি এসেছিল অফিসে দেখা করতে। আমি চমকে গেলাম। কে এলো, কেন এলো? তখনই মনে পড়ল গতকাল সন্ধ্যায় চৈতি এসেছিল, আমার পুরনো ক্লাসমেট। একসময় ঘনিষ্ঠ ছিলাম, কিন্তু সেটা বহুদিন আগের কথা। সে হঠাৎ ইনভেস্টমেন্ট কোম্পানির রেফারেন্স নিয়ে এসেছিল। শুধু 5 মিনিট বসেছিল, কথা বলেই চলে গিয়েছিল। মিমি সম্ভবত সেটা দেখেছে। আমি মিমির সাথে কথা বলতে গেলাম। সে ডেস্কে বসে চোখ সরিয়ে বলল, আপনার ব্যক্তিগত জীবন আমার জানার দরকার নেই, আমি শুধু অফিসের ব্যাপারে এসেছি। তুমি জানো আমি কোনো কথা লুকাই না। চৈতি এসেছিল, হ্যাঁ, কিন্তু সেটা পুরনো একটা পরিচিতি মাত্র। তুমি জানো না, তাই ভুল বোঝা স্বাভাবিক, কিন্তু ভুলটাকে বিশ্বাসে পরিণত করাটা অন্যায়। আমি জানি না কেন, কিন্তু আপনাকে যখন অন্য কারোর সঙ্গে দেখি খুব অস্বস্তি লাগে। আপনার জীবনে জায়গা নেই হয়তো, কিন্তু আমার আছে। আমি চুপ করে রইলাম কিছুক্ষণ, তারপর ধীর গলায় বললাম, জায়গা না থাকলে আমি আজও তোমার ঝগড়ার অভ্যাস ছাড়তে পারতাম। আমি তো চাই তুমি থাকো, কিন্তু তুমি যদি এমন করে দূরে চলে যাও, আমি কি করব? সে আমার হাত স্পর্শ করল না, কিন্তু তাকিয়ে রইল আমার দিকে, চোখে একরাশ শান্তি। আমরা একে অপরকে স্বীকার করে নিয়েছি, না মুখে বলিনি, কার্ডে ছাপানো হয়নি, কিন্তু আমাদের প্রতিটি চোখাচোখি, প্রতিটি অভিমান, প্রতিটি রাগ একটা কথাই বলে, তুমি আমার। অফিসে এখন আমাদের বোঝাপড়া বেশ ভালো। ঝগড়া আছে, হাসি আছে, শাসন আছে, আর তার মাঝখানে আছে একটা অদৃশ্য টান। টিমের সবাই হয়তো আন্দাজ করছে, কিন্তু কেউ কিছু বলে না। আমরাও খোলাখুলি কিছু বলি না। একদিন মিমি বলল, এই রাফসান, কখনো ভেবেছো যদি বাবা জানেন? মানে আমি তো বসের মেয়ে, আর তুমি তো তার অধীনস্থ। তোমার বাবার বসের চেয়ারে বসে থাকা মানুষটা তার মেয়ের চোখে ভালোবাসা খুঁজে পেয়েছে, সেটাই বড় কথা। তুমি আমার বাবাকে চেনো না, উনি চাইলে মাটির নিচেও নামিয়ে দিতে পারেন কাউকে। তুমি পাশে থাকলে আমি দাঁড়িয়ে যাব আবার, যতবারই নামি। ঘটনা ঘটল এক শুক্রবার বিকেলে। আমি বসের কেবিনে রিপোর্ট জমা দিতে গিয়েছি। মিমিও সেই সময় কেবিনে ছিল, নতুন একটা প্রজেক্ট প্রেজেন্টেশন দেখাচ্ছিল। আমি এক কোণে চুপচাপ দাঁড়িয়ে ওর কনফিডেন্স ভঙ্গিটা দেখলাম। হঠাৎ বস থেমে বললেন, মিমি, তোমার পার্সোনাল লাইফ নিয়ে অফিসে গুঞ্জন শুনছি। বলো তো, তোমার আর কেএলের মধ্যে কিছু চলছে? আমার বুকটা স্যাদ করে উঠল। মিমি একটু থামলো, তারপর গলা শক্ত করে বলল, হ্যাঁ, কিছু চলছে। আমি রাফসান ভাইয়াকে পছন্দ করি। বসের চোখে আগুন। আমার দিকে তাকিয়ে বললেন, আপনি সাহস পেলেন কিভাবে? আমার মেয়েকে প্রভাবিত করেছেন। আমি আপনাকে এত সুযোগ দিয়েছিলাম, সেটা আপনি এইভাবে কাজে লাগাচ্ছেন? স্যার, আমি মিমিকে কখনো প্রভাবিত করিনি। আমরা একে অপরকে বুঝেছি, এবং এটা অফিস আওয়ারের বাইরে গড়ে ওঠা সম্পর্ক। আমি কোনো নিয়ম ভাঙিনি। তুমি আমার মেয়ে একজন জুনিয়র অফিসারকে নিয়ে ভাবছো, যার সামাজিক অবস্থান, পারিবারিক পটভূমি কিছুই তোমার মতো না। বাবা, আপনি তো সব সময় বলেছেন মেধা, চরিত্র, আত্মসম্মান, এই তিনটাই বিশ্বাস রাখতে। রাফসান ভাইয়ার মধ্যে সব আছে, আপনি শুধু ওর জায়গা দেখছেন, মানুষটা দেখছেন না। তুমি যদি ওর সাথে সম্পর্ক চালাতে চাও, তবে অফিস ছাড়ো। আর তুমি আমার দিকে তাকিয়ে, তুমি কাল থেকে আর এই অফিসে আসবে না। সেদিন রাতে আমি অনেক ভেবেছিলাম। চুপচাপ অফিস ছেড়ে বেরিয়ে এসেছি, কোনো শব্দ করিনি, কারোর সাথে কথা বলিনি। কিন্তু মিমি এসে হাজির হয়েছিল আমার বাসার সামনে, চোখে পানি, ঠোঁট কাঁপছে। তুমি কিছু না বলেই চলে এলে। তুমি তো বলেছিলে আমি পাশে থাকলে তুমি উঠে দাঁড়াবে। তোমার বাবাকে আমি শ্রদ্ধা করি। উনি যেভাবে দেখলেন, আমি হয়তো প্রমাণ দিতে পারি না আমার ভালোবাসা কতটা গভীর, কিন্তু আমি তোমায় ব্যবহার করিনি মিমি। আমি সত্যিই ভালোবেসেছি। তাহলে প্রমাণ দাও, সময় দাও, অপেক্ষা করো। আমি আমার বাবাকে বোঝাবো, আমি তাকে ছাড়বো না।
তোমাকেও না। মিমির বাবার কঠোর প্রতিবন্ধকতা আমাদের সম্পর্কের সবচেয়ে বড় পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে। সে একাধারে বাবাও, বসও আর মিমির জীবনের সবচেয়ে প্রভাবশালী মানুষ। তার একগুঁয়েমি অহংকার আর সামাজিক মর্যাদা রক্ষা করার চিন্তা আমাদের সম্পর্কের মধ্যে বড় সাঁকো হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আমাদের ভালোবাসা এত সহজে ভাঙবে না। রাফসান হিসেবে আমার মনে একটাই কথা, যে ভালোবাসা সত্যি তার কাছে সব বাধাই ছাপিয়ে যায়। মিমি প্রতিদিন বাসার গেটের সামনেই এক ঝড়ের মুখোমুখি হয়। তার বাবা একজন কঠিন এবং গম্ভীর মানুষ, যিনি তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছেন মেয়ে ও রাফসানের সম্পর্ক। তুমি ভুল করছো মিমি। সে তোমার জন্য ঠিক মানুষ নয়। সে তোমার সামাজিক মর্যাদা ধরে রাখতে পারবে না। মিমির হৃদয় কাঁপছে, কিন্তু সে হাল ছাড়েনি। প্রতিদিন বাবার সঙ্গে দীর্ঘ আলোচনা, দীর্ঘ বোঝাপড়া, একটু একটু করে নিজের মনের কথা, নিজের ভালোবাসার কথা বোঝানোর চেষ্টা। বাবা, রাফসান শুধু একজন কর্মচারী নয়, ও একজন পুরুষ যার চরিত্রে আছে সম্মান, মেধা আর ভালোবাসা। আমি ওর সঙ্গে জীবন কাটাতে চাই। আমার সমাজের মানুষেরা তোমার মতো মেয়ের থেকে এমন কাজ কখনো মেনে নেবে না। আমি কি ভুল করলাম? আমার ভালোবাসার মূল্য কি এত কম? বস আমাকে অন্য ব্রাঞ্চে শিফট করে দিয়েছে। বসের সিদ্ধান্তে আমিও খুব কষ্ট পেয়েছি, কিন্তু আমি মাথা নত করিনি। আমি অফিসে আরও বেশি মনোযোগ দিয়েছি, দায়িত্ব পালন করেছি নিষ্ঠার সাথে। আমি জানতাম শুধুমাত্র ধৈর্য আর নিষ্ঠা দিয়ে আমি বসের হৃদয় জয় করতে পারবো। বস যেভাবে আমাদের ওপর চোখ রাখছে, আমি সেটা বুঝতে পেরেছি। বসের সামনে আমার জন্য রাগ থাকলেও একটা কৌতূহল ছিল, হয়তো একদিন আমি সেই কড়া পাহারাটা ভেঙে ফেলতে পারবো। একদিন হঠাৎ বস অসুস্থ হয়ে যান। মিমি ছুটে যায় বাবার পাশে অফিস ছেড়ে। আমি অবাক হলেও বুঝতে পারি এই সময়ে মিমির পাশে থাকা আমার জন্য বড় চ্যালেঞ্জ। বসের অসুস্থতা আমাদের সম্পর্কের মধ্যকার দূরত্ব ধীরে ধীরে কমিয়ে আনে। আমি মিমির পাশে থাকি, যত্ন নিই। বস ও মিমির মধ্যে অনেক কথা হয়, অনেক অনুভূতি বিনিময় হয়। বস উপলব্ধি করতে শুরু করেন রাফসান শুধু ভালোবাসার মানুষ নয়, সে একজন দায়িত্ববান ছেলে। এক সন্ধ্যায় বস আমায় ডেকে পাঠান। তার চোখে এক অদ্ভুত দৃষ্টি, যেখানে রয়েছে পেছনের কঠোর রাগের জায়গায় সম্মান আর সম্ভ্রমের ছায়া। রাফসান, তুমি সত্যিই মিমির জন্য ভালো মানুষ। আমি তোমাদের সুখ দেখতে চাই। তোমরা একসঙ্গে থাকো, তবে অফিসের নিয়ম মেনে। আমি চাই তুমি আমার মেয়েকে সম্মান দাও আর তোমার জায়গাও ধরে রাখো। আমি নিশ্চিত হলাম এই কথাগুলো আমাদের সম্পর্কের সাফল্যের প্রথম সিঁড়ি। আমি তোমার সুখ চাই। রাফসানকে আমি মেনে নিচ্ছি। মিমির চোখে আনন্দের ঝিলিক। মিমির বাবার কাছ থেকে সম্মতির কথা শোনা আমার জীবনে সবচেয়ে সুখের খবর, কিন্তু এটা একেবারেই সহজ ছিল না। চোখের চোখ রেখে লড়াই করতে হয়েছে অহংকার, রাগ আর সামাজিক বন্ধনের গোড়ামির সাথে। বস অফিসে ফিরেই প্রথম আমাদের সামনে এসে বললেন, রাফসান, আমি ভুল বুঝেছিলাম তোমাকে নিয়ে। তুমি আমার মেয়ের জন্য ঠিক মানুষ। আমি চাই তোমরা দুজনে অফিসে যেমনই থাকো, তেমনি তোমাদের ব্যক্তিগত জীবনেও শান্তিতে থাকো। বাবা, আপনাকে ধন্যবাদ আমার জীবনের সবথেকে বড় সিদ্ধান্ত বুঝে নেওয়ার জন্য। আমাদের অফিসের পরিবেশ পুরোপুরি বদলে যায়। ঝগড়া আর অভিমান থেকে আস্তে আস্তে ভালোবাসা আর সম্মানে পরিণত হয়। টিমের সবাই খুশি, কারণ বসের মন পরিবর্তন হয়েছে। মিমির বাবা এখন মাঝে মাঝে আমাকে নিজের পুত্রস্বরূপ আদর করেন। আমাদের মাঝে বন্ধুত্ব গড়ে ওঠে। এক সন্ধ্যায় আমি মিমিকে বললাম, মিমি, আজ আমি তোমাকে অফিসেই বিয়ের প্রস্তাব দিতে চাই। তুমি তো শুরু থেকেই বলছো, আমি রাজি। একটি ছোট অথচ হৃদয়গ্রাহী বিয়ে হয়। আমরা দুজন মনের কথা খুলে দেই, আমাদের সুখ দুঃখ, ভবিষ্যৎ পরিকল্পনা।
গল্পটি এ পর্যন্তই। আমাদের আজকের গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আর পুরো গল্পটি যারা শেষ পর্যন্ত শুনেছেন তাদেরকে স্পেশালি অসংখ্য ধন্যবাদ।